আচ্ছা, খেয়াল করি ভাই, আমাদের ফার্স্ট পেপারের সহজ অধ্যায়গুলোর মধ্যে একটা অধ্যায় হচ্ছে এই অধ্যায়টা, ঠিক আছে, মহাকর্ষ ও অভিকর্ষ। ঠিক আছে, আজকে ফার্স্ট ক্লাস প্রথম থেকে একটু মনোযোগ দিও, দেখবা যে অধ্যায়টা আসলেই সহজ। তো এই অধ্যায়টাকে ভাইয়া টোটাল 3টা ভাগে ভাগ করি। একটা পার্টে হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, যেটা ওই জিনিসটা আলোচনা করছে, এবং হচ্ছে বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ কিভাবে বের করবো ওইটা আলোচনা করছে। সেকেন্ড পার্টটাতে হচ্ছে গ্রহ উপগ্রহের গতি নিয়ে বিজ্ঞানী কেপলারের কিছু সূত্র আছে, ওইটা আলোচনা করছে। আর থার্ড পার্টটাতে হচ্ছে তোমার উপগ্রহ বা কৃত্রিম উপগ্রহ নিয়ে আলোচনা করছে এবং মুক্তিবেগ নিয়ে আলোচনা করছে। এই হচ্ছে অধ্যায়ের টোটাল 3টা পার্ট এবং তোমার সামারি গুলা, বুঝছি ভাই? তাহলে ফার্স্ট পার্টে 2টা টপিক আলোচনা করছে, একটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র আর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মানের ভেরিয়েশন। সেকেন্ড পার্টে আলোচনা করা হচ্ছে কেপলারের সূত্রগুলা, আর থার্ড পার্টে আলোচনা করা হচ্ছে মুক্তিবেগ আর হচ্ছে তোমার কৃত্রিম উপগ্রহ নিয়ে। তো এই অধ্যায়টা পড়ানোর ভাইয়া সবসময় শুরু করি হচ্ছে সেকেন্ড পার্টটা নিয়ে, কেপলারের সূত্রটা দেখে ভাইয়া শুরু করি। কি কারণে? আমাদের বইয়ে কেপলারের সূত্র নিয়ে এইটুক লেখা আছে জাস্ট, কিন্তু এই রিলেটেড অনেক কিছু আমাদের এক্সামে আসে এবং অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং গুলাতে আসে। তো ওই কারণে আমরাও শুরু করব কেপলারের সূত্রটা দিয়ে, যাতে একটু ডিটেলসে প্রথম ক্লাসে পড়াইতে পারি। তো তার আগে তোমরা যদি একটু লেখো লেখো গ্যালিলিও সূত্র। আমাদের বইয়ে যা সিলেবাসে এগুলো আছে 9, 10-এ পড়ছো ভাই, শুরুতে এই জিনিসগুলো একটু লিখে দিই। লেখো গ্যালিলিওর সূত্র। ঠিক আছে, আমরা টপিকটা শুরু করো, গ্যালিলিও এর সূত্র। তো তোমরা জানো ক্লাস 9, 10-এ পড়ছো, পড়ন্ত বস্তু নিয়ে বিজ্ঞানী গ্যালিলিও 3টা সূত্র দিচ্ছে। ওই 3টা সূত্র আমাদের সিলেবাসে আছে, জাস্ট এটার জন্য আমরা একটু লিখে দিচ্ছি। এখনো মাঝে মাঝে আছে প্রথম সূত্রটা লেখো, দ্বিতীয় সূত্রটা লেখো, এভাবে। তো লেখা হচ্ছে প্রথম সূত্র। ঠিক আছে, লেখা হচ্ছে প্রথম সূত্র। লেখো স্থির অবস্থান হতে এবং একই উচ্চতা হতে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। সমান সময়ে সমান পথ অতিক্রম করে। সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এরপর লেখো দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র, এই সূত্রগুলো সিরিয়াল সহ মনে রাখবে, ঠিক আছে? পরীক্ষায় ডিরেক্ট উল্লেখ করে দেয়, এত নাম্বার সূত্রটা লেখো। বলা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর 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 নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। অর্থাৎ ভি সমানুপাতিক টি। আচ্ছা, অর্থাৎ ভি সমানুপাতিক টি। লাস্ট সূত্রটা লেখো, তৃতীয় সূত্র। স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা হতে, তৃতীয় সূত্র লেখো, স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা হতে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা হতে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে
যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। আর নিচে লেখো অর্থাৎ h সমানুপাতিক টি স্কয়ার। ঠিক আছে, আসলে আমরা এই জিনিসগুলো আমরা 9-10 থেকে পড়ছি, এখন জাস্ট একটু সূত্রগুলো মনে রাখবো, পরীক্ষা আসলে যাতে লিখতে পারো। ভাই খাতায় লিখে দিছি। তা আমরা আজকে কেপলারের সূত্র নিয়ে ডিটেলসে একদম অনেক কিছু পড়বো, যেগুলো আমাদের বইয়ে একদমই আলোচনা নাই। তো তোমরা টপিকটা আমরা শুরু করি এখান থেকে। গ্রহ উপগ্রহ সংক্রান্ত কেপলারের সূত্র। কেপলারের সূত্র গ্রহ উপগ্রহ সংক্রান্ত কেপলারের সূত্র। এবার আসো ভাইয়া, যখন মানুষের চিন্তা জগৎ যখন শুরু হয়েছে, তোমরা এগুলো একদম ছোটবেলা থেকে পড়ছো, মানুষ প্রথমে ভাবতো কি, যে পৃথিবীর সবকিছু সেন্টার, এটাকে কেন্দ্র করে সকল গ্রহ নক্ষত্র বা সূর্য এরা ঘুরে। এরপরে বললো যে না, সূর্য হচ্ছে সেন্টার, সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তারপরে বললো যে না, সূর্য আবার হচ্ছে তোমার কি জানো ছায়াপথে আছে, তারা হচ্ছে ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘুরতেছে। এইভাবে বিভিন্ন যে আইডিয়াগুলো আসছে, তারপরে কেউ বললো বৃত্তাকার পথে ঘুরে, কেউ বললো উপবৃত্তাকার পথে ঘুরে, এবং ফাইনালি যে ডিসিশনটা আসছে ভাইয়া, সেটা হচ্ছে কেপলার হচ্ছে সূত্রের মাধ্যমে এগুলা প্রমাণ করে দিয়ে গেছে। যেমন আজকের আগ পর্যন্ত যখনই তোমার একটা সোলার সিস্টেম আঁকতে বলে ভাইয়া, তুমি মাঝখানে সূর্য দাও, তারপরে এইভাবে সার্কুলার ওই করে তুমি গ্রহগুলা দেখাও, তো বিজ্ঞানী কেপলার বলছে এটা ভুল, এভাবে আসলে গ্রহগুলা ঘুরে না। বুঝছি ভাইয়া? তো উনি হচ্ছে এই 3টা সূত্রের মাধ্যমে এই জিনিসগুলা ব্যাখ্যা করছে যে গ্রহগুলা কিভাবে ঘুরে। তো উনি প্রথমে গ্রহ নিয়ে সূত্রগুলা দিলেও পরবর্তীতে দেখা গেছে এটা উপগ্রহের জন্য সত্য। বুঝছি ভাই? যার কারণে আমাদের বইয়ে যত এক্সাম্পল বা যত থিওরি লিখছে সব গ্রহ নিয়েই লিখছে, কিন্তু তোমার পরীক্ষায় যখন ম্যাথগুলো আসে তারা বলে উপগ্রহ, মানে ম্যাক্সিমাম সময় বলে চাঁদ আর পৃথিবী। বুঝছি ভাই? তাহলে তুমি মাথায় রাখবা, গ্রহের জন্য যেমন এগুলা সত্য, উপগ্রহের জন্য সত্য। তাহলে এখন হচ্ছে প্রথম সূত্র, এবং এমসিকিউতে কোন সূত্রটা কি নামে পরিচিত এটা আসে, ওই জন্য মাথায় রাখবা। প্রথম সূত্রটার নাম হচ্ছে কক্ষপথের সূত্র। কক্ষপথের সূত্র। তাহলে প্রথম সূত্রটা হচ্ছে কক্ষপথের সূত্র নামে পরিচিত। কি কারণে? এই সূত্রে উনি গ্রহগুলা সূর্যকে কেন্দ্র করে কিভাবে ঘুরবে সে কক্ষপথের আইডিয়াটা দিছে। তাহলে লেখা হচ্ছে প্রতিটি গ্রহই সূর্যকে একটি নির্দিষ্ট ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে। প্রতিটি গ্রহই সূর্যকে একটি নির্দিষ্ট ফোকাসে রেখে, দেখো উনি প্রথম গতিপথটা উপবৃত্তাকার এটা বলছেন। ঠিক আছে, সূর্যকে একটি নির্দিষ্ট ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে। এখন এখানে একটা শব্দ ব্যবহার করছে তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে ফোকাস। আসলে এটা একটু ভাইয়া বুঝাই, তোমরা ম্যাথ সেকেন্ড পেপারে এটা পাবা। আপাতত এখানে ভাই হালকা করে একটু বুঝাই দিচ্ছি, এটা জাস্ট আঁকার দরকার নেই, খেয়াল করো। এটা মনে করলাম আমরা হচ্ছে একটা উপবৃত্ত, ডিমের শেপ। ঠিক আছে, এটা হচ্ছে একটা উপবৃত্ত। এই উপবৃত্তের এটাকে একটা অক্ষ বলা হয়, এটাকে একটা অক্ষ বলা হয়। যে অক্ষটা বড় তাকে বলে বৃহৎ অক্ষ, আর যে অক্ষটা ছোট তাকে বলে ক্ষুদ্র অক্ষ, বা এটাকে বলা হয় মেজর এক্সিস আর এটাকে বলা হয় মাইনর এক্সিস। তাহলে অক্ষ দুইটা যেই পয়েন্টে ছেদ করে তাকে একটা উপবৃত্তের কেন্দ্র বলা হয়। এগুলো আপাতত লেখার দরকার নেই, জাস্ট একটু খেয়াল করো। বলতো বাংলায় আমরা একটা শব্দ ব্যবহার করি উপবন, মানে কি ভাই? বাংলাতে পড়ছে এগুলো উপবন, এগুলো তো পরীক্ষা আসে না, কি জানে বলে এগুলো বনের সদৃশ। উপবন মানে কি ভাইয়া? বনের সদৃশ। তাহলে ভাইয়া এই যে কেন্দ্রের সদৃশ উপকেন্দ্রে আরো দুইটা বিন্দু থাকে,
এখানে একটা পয়েন্ট থাকে, এখানে একটা পয়েন্ট থাকে। এই দুইটা পয়েন্টকে, একটাকে S1 একটাকে S2 বলা হয়। এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে বলা হয় তার উপকেন্দ্র। এটাকে বলা হয় হচ্ছে উপকেন্দ্র। এই দুইটা পয়েন্টকে বলা হয় উপকেন্দ্র। আর এই উপকেন্দ্রের ইংরেজি নামটাই হচ্ছে ফোকাস। উপকেন্দ্রের ইংরেজি নামটাই কি ভাইয়া? ফোকাস। তাহলে এই যে এখানে বলছে প্রতিটি গ্রহই সূর্যকে একটি নির্দিষ্ট ফোকাসে রেখে, তাহলে ফোকাস শব্দটার সাথে একটু লিখে রাখো। অনেকে যেহেতু আমরা এখন এটার সাথে পরিচিত না, এটা বোঝাচ্ছে উপবৃত্তের উপকেন্দ্র। তাহলে এখানে ফোকাস শব্দটা বলতে বোঝাচ্ছে উপবৃত্তের উপকেন্দ্র। তাহলে সূর্যকে একটি নির্দিষ্ট ফোকাসে রেখে, মানে নির্দিষ্ট একটা উপকেন্দ্রে রেখে সে উপবৃত্তাকার পথে ঘুরে। আসো এটা দ্বারা উনি কি বুঝাইতে চাইছে। তা আমরা মনে করলাম ভাইয়া এটা হচ্ছে একটা উপবৃত্তাকার কক্ষপথ। ঠিক আছে, এই ছবিটা আঁকো, এটা আঁকার দরকার নেই। আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্তাকার কক্ষপথ। তাহলে ভাইয়া এখানে মাত্রই ভাইয়া শিখাইছি একটা উপবৃত্তাকার কক্ষপথ হোক বা উপবৃত্ত হোক, তার তো উপকেন্দ্র দুইটা থাকবে। তা আমরা মনে করলাম এটা হচ্ছে একটা উপকেন্দ্র। তাহলে এটা হচ্ছে আমাদের একটা উপকেন্দ্র। মনে করো ভাইয়া পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সে সূর্যকে এই উপকেন্দ্রে পাইছে মনে করো। তাহলে এই হচ্ছে আমাদের পৃথিবী। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পৃথিবী। সে যেদিন সৃষ্টি হয়েছে সূর্যকে এই ফোকাসে রেখে সে ঘোরা স্টার্ট করছে। বলা হচ্ছে ধ্বংস হওয়ার আগ পর্যন্ত তার জন্য সূর্য এই ফোকাসেই থাকবে। দেখো এখানে কি বলছে ভাই? নির্দিষ্ট ফোকাসে রেখে সে ঘুরতে থাকবে, অর্থাৎ আজীবন তার জন্য সূর্য এই ফোকাসেই থাকবে, কখনো সূর্য ওই ফোকাসে যাবে না। বুঝছো ভাই? অর্থাৎ একটা ফিক্সড ফোকাসেই থাকবে। তাহলে বলো তো ভাইয়া, এটা থেকে একটা জিনিস বুঝতে পারতেছো, পৃথিবী আর সূর্যের মধ্যকার ডিস্টেন্স সবসময় কি থাকে না, সমান থাকে না, তাই না ভাইয়া? যেমন এই জায়গায় যখন চলে আসে ভাইয়া, পৃথিবী ঘুরতে ঘুরতে যখন এইখানে চলে আসে, একটু খেয়াল করো তো ভাইয়া, সূর্য আর পৃথিবীর মাঝখানে ডিস্টেন্স সবচেয়ে বেশি হয়ে গেছে। আবার ঘুরতে 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 সে যখন এখান থেকে ঘুরে আবার এখানে চলে আসবে, দেখো সূর্য আর পৃথিবীর মাঝখানের যে ডিস্টেন্সটা সেটা এখন এতটুকু কমে গেছে। আবার এইখানে যখন আছে এখানে আরেকটা দূরত্ব। তার মানে সূর্য এবং গ্রহের মধ্যকার দূরত্বগুলা আমরা বাচ্চাকালে যেটা করতাম, সবার দূরত্ব বলতো, তুমি যখন সেন্টারে ধরো দূরত্ব অলওয়েজ কি হয়ে যাবে, সেম হয়ে যায়, দূরত্বটা সমান না। সে যখন ঘুরে এইরকম একটা অবস্থা নিয়ে সে ঘুরতে থাকে কক্ষপথে। লেখো দ্বিতীয় সূত্র। হ্যাঁ ছবিটাই কেন, ছবিগুলাই কেন, তাহলে বুঝতে পারবা ছবিটাই কেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেটা যেটা বলে আমাদেরকে সেটা হচ্ছে গড় দূরত্ব, মানে এভারেজ দূরত্বটা আমাদেরকে বলে। আর আমরা যেহেতু এখনো ছোট আছি ভাই, এই যে এখানে আমরা উপবৃত্ত বলবো, ম্যাথ করার ক্ষেত্রে বা সামনে যা পড়বো সবকিছুকে আমরা বৃত্তাকার ধরেই করতে হবে। বুঝতে পারে? কারণ উপবৃত্তাকার ধরে করতে গেলে ক্যালকুলেশন অনেক কঠিন হয়ে যায়। এই লেভেলে সেটা আর আলোচনা করে নাই, জাস্ট তোমাকে পরিচয় করা যাচ্ছে যে এটা এরকম উপবৃত্তাকার শেপ। এরপর তাই আমরাই আলোচনা করবো, সবই বৃত্তাকার ধরেই করবো আর কি। আসো দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হিসাবে পরিচিত। ব্র্যাকেটে লেখো ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় সূত্র সেম সেম সেম। তাহলে এখানে থাকবে পৃথিবী আর এখানে দিবে চাঁদ। তাহলে এখানে লেখা হচ্ছে দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র। আসো এখানে উনি কি বলছে, বলা হচ্ছে গ্রহ ও সূর্যের সংযোগ সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। খেয়াল করি ভাই, দ্বিতীয় সূত্রে উনি বলছে গ্রহ এবং সূর্যের সংযোজক সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ভাই বুঝাই দিব, আগে একটু লেখো। গ্রহ এবং সূর্যের সংযোজক সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এর নিচে একটা ইংরেজি লাইন লেখো, যেটা দিয়ে ভাই তোমাদেরকে দ্বিতীয় সূত্রটা বুঝাইতে ভাই সুবিধা হবে। দ্বিতীয় যদি আমরা নিচে একটা ইংরেজি লাইন লেখো, এটা ভাই বুঝাবো নি, এটা কি লিখতেছি, এরিয়াল ভেলোসিটি
of a planet will be constant. ঠিক আছে, এরিয়াল ভেলোসিটি অফ এ প্ল্যানেট উইল বি কনস্ট্যান্ট। এখন এটা কি লিখছি না লিখছি এটা ভাইয়া পরে বুঝাচ্ছি, আপাতত আগে লিখে রাখো। ভেলোসিটি তো বেগ, এটা তো বুঝছো, এরিয়াল ভেলোসিটিকে এটা ভাইয়া বুঝাবো নি, আপাতত থাকুক। আমরা আগে বাংলাটা বুঝি, পরে ইংরেজিটা বুঝবো। এরিয়াল ভেলোসিটি অফ এ প্ল্যানেট উইল বি কনস্ট্যান্ট। এবার আসো এখানে কি বলছে ভাই একটু খেয়াল করি। ভাই আমরা মনে করলাম এখানে গ্রহটা এই পয়েন্টে আছে, এই গ্রহটা ঘুরতেছে ভাই, খেয়াল করো। ঘুরতে ঘুরতে সে কি করলো, এ থেকে এ প্রাইম আরেকটা পয়েন্টে আসছে। তাহলে এ থেকে এ প্রাইম সে আরেকটা পয়েন্টে আসছে। তাহলে খেয়াল করো তো ভাইয়া, এটা হচ্ছে আমাদের সূর্যটা, সে হচ্ছে ও পয়েন্টে আছে। এখানে আমরা মনে করলাম সূর্য আছে, সে ও পয়েন্টে আছে। এখন খেয়াল করতে পারো গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা এইটা। বলতো গ্রহটা যখন এ থেকে এ প্রাইমে আসলো, তাহলে গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা এইটা। তাহলে বলতো এই দুইজনকে নিয়ে এখানে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, তাই না ভাই? তাহলে এই ক্ষেত্রফলটার নাম দেখা হচ্ছে A1। থাকো একটু ভাইয়া, এই ক্ষেত্রফলটার নাম দেখা হচ্ছে A1। তাহলে এই ক্ষেত্রফলটার আমরা নাম দেখাইলাম হচ্ছে A1। এই ক্ষেত্রফলটার আমরা নাম দেখালাম হচ্ছে A1। এখানে একটা সে ক্ষেত্রফল তৈরি করছে, সেটা হচ্ছে A1। বলতে একটা কক্ষপথে একটাই গ্রহ থাকে, তা আমরা এখানে অনেকগুলো আঁকলেও বুঝবা একটাই ঘুরতেছে আর কি। আবার ভাই বোন অনেকগুলো গ্রহ এঁকে ফেলছি। আচ্ছা, এবার ভাইয়া এই গ্রহটা তো এখান থেকে ঘুরতে ঘুরতে সামনে আগাচ্ছে। কোন একটা মুহূর্তে আমরা ধরে নিলাম গ্রহটা এখানে আছে, সে এখন বি পয়েন্টে আছে। তাহলে সে গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা এখন হচ্ছে এটা বি পয়েন্টের সাথে। বি থেকে ঘুরতে ঘুরতে সে এখন এখানে আসলো, মনে করলাম বি প্রাইম একটা পয়েন্টে আসলো সে ঘুরতে ঘুরতে। তাহলে গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা এটা। এখন দেখো এখানেও একটা ক্ষেত্রফল সে তৈরি করছে, গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখাটা এখানেও একটা ক্ষেত্রফল তৈরি করছে। তাহলে এই ক্ষেত্রফলটার ভাইয়ের নাম দিলাম হচ্ছে A2। এই ক্ষেত্রফলটার নাম দিলাম হচ্ছে A2। এটা ক্রস করতে টাইম লাগছে T1, আর এটা ক্রস করতে তার টাইম লাগছে T2। ছবিটা আঁকো। তাহলে আমরা নিচে একটু ছবির বর্ণনা দিয়ে দিচ্ছি ভাই, সাইড দিয়ে লিখতেছি ধরি। হ্যাঁ ভাইয়া, আচ্ছা একটা বি প্রাইম, বি প্রাইম, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে ধরি গ্রহটি এ হতে এ প্রাইম বিন্দুতে যেতে T1 সময় লাগে এবং বি হতে বি প্রাইম বিন্দুতে যেতে T2 সময় লাগে। তাহলে আমরা ধরে নিচ্ছি গ্রহটা এ থেকে এ প্রাইমে যাইতে T1 সময় লাগে এবং বি থেকে বি প্রাইমে যাইতে তার T2 সময় লাগে। এখন ভাইয়া সবাই একটু এইদিকে একটু খেয়াল করো তো ভাইয়া, কেপলার কি বলছে, সমান সময় যদি যদি T1 ইকুয়াল হচ্ছে T2 হয়, কেপলার দেখো কি বলছে, সময়টা যদি সমান হয়, দেখো এদিকে দেখো, বলছে সমান সময়, মানে সময়টা যদি সমান হয়, কি বলছে, সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। তাহলে বলতে এই ক্ষেত্রফল দুইটাও কি হবে, সমান। যদি T1 ইকুয়াল T2 হয় তাহলে A1 ইকুয়াল হচ্ছে A2। যদি T1 ইকুয়াল T2 হয় তাহলে A1 ইকুয়াল হচ্ছে A2 হবে। মানে সময়টা সমান হলে ক্ষেত্রফল দুইটাও সমান হবে। এখন আসো আমরা এটার ম্যাথমেটিক্যাল প্রুফটা করবো আর কি, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল প্রুফটা করব। তো তোমরা টপিকের নাম দেওয়া হচ্ছে এটা এরিয়াল ভেলোসিটি। আসো ভাইয়া এখান থেকে সবাই টপিকের নাম দেওয়া হচ্ছে এরিয়াল ভেলোসিটি, ঠিক আছে, টপিকের নাম দেওয়া হচ্ছে এরিয়াল ভেলোসিটি। টপিকের নাম দিই হচ্ছে আমরা এরিয়াল ভেলোসিটি। এরিয়াল ভেলোসিটি
আসো এবার এটা একটু কি ভাইয়া বুঝাই, তারপরে যে হচ্ছে আমরা এই টপিকটাতে যাচ্ছি। তোমার যদি ভাইয়া বেগের সংজ্ঞা জিজ্ঞেস করি ভাইয়া, বলতো আমরা যদি বেগের সংজ্ঞাটা জিজ্ঞেস করি, তুমি কি বলো যে সরণের হারকে বেগ বলে, বা রৈখিক সরণের হারকে কি বলে, বেগ। তাহলে বলতো এটাকে আমি রৈখিক বেগ বলতে পারি। আর কৌণিক সরণের হারকে কি বলো? আচ্ছা, তাহলে ভাইয়া তুমি একটু খেয়াল করো তো, ভি ইকুয়াল ডিএস বাই ডিটি। তাহলে রৈখিক সরণের হারকে, অর্থাৎ যে বেগটা দিয়ে, ভাই একটু খেয়াল করো, যে বেগটা দিয়ে রৈখিক একটা দূরত্ব অতিক্রম করে তাকে তুমি বলতেছো রৈখিক বেগ। যেই বেগটা দিয়ে কৌণিক একটা দূরত্ব অতিক্রম করে তাকে বলতেছো তুমি কৌণিক বেগ। তাহলে যে বেগটা দিয়ে ভাইয়া, যে বেগটা দিয়ে সে একটা ক্ষেত্রফলকে অতিক্রম করে তাকে বলা হবে কি বেগ? ক্ষেত্রফল বেগ বা এরিয়াল ভেলোসিটি। বুঝছি ভাই কি বলছি? তাহলে এটা তোমাদের জন্য নতুন। কেন এটা আনতেছি? কারণ আমাদের কেপলারের দ্বিতীয় সূত্র তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে ভাই আরেকবার বলতেছি, তাহলে যেই বেগটা দিয়ে সে একটা রেখা অতিক্রম করে তাকে বলতেছো রৈখিক বেগ। যে বেগ দিয়ে সে একটা কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে বলছো কৌণিক বেগ। আর যে বেগটা দিয়ে একটা ক্ষেত্রফল অতিক্রম করে তাকে বলা হয় কি ভাইয়া? এরিয়াল ভেলোসিটি। তাহলে আমরা এটা আপাতত এখানে থাকুক, লেখার দরকার না, আমরা পরে লিখবো নি। এইটাই হচ্ছে আমাদের এরিয়াল ভেলোসিটি। অর্থাৎ একক সময়ে যে ক্ষেত্রফলটা সে অতিক্রম করে তাকে বলি হচ্ছে আমরা কি ভাইয়া? এরিয়াল ভেলোসিটি। দরকার হলে একটু লিখে রাখো, একক সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফলকে ইংরেজিতে লেখো, এর বাংলাটা কেমন দেখায়? এরিয়াল ভেলোসিটি বলে। বাংলাটা তো খুবই বিক্ষুট হবে, ক্ষেত্রফল বেগ কেমন হয়ে যায় না? লেখো এরিয়াল ভেলোসিটি, লেখো একক সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফলকে এরিয়াল ভেলোসিটি বলে। এখন আসো ভাইয়ের সাথে একটা ছবি আঁকি সবাই। হ্যাঁ বলো কি হবে, তুমি তো পারবা। হ্যাঁ আচ্ছা, ভাইয়ের সাথে একটা সুন্দর করে ছবি আঁকো। দেখো একটু আমরা কেপলার দ্বিতীয় সূত্রটা আমরা একটু প্রুভ করার দিকে যাচ্ছি, একটু খেয়াল করি। আমরা মনে করলাম ভাইয়া এখানে হচ্ছে আমাদের সূর্যটা আছে। দেখো আমাদের বইয়ে প্রমাণটা নাই, একটু মনোযোগ দিয়ে দেখো। তো আমরা ধরে নিলাম এখানে একটা গ্রহ আছে, এখানে এ পয়েন্টে একটা গ্রহ আছে। তো সে কি করলো, এই পয়েন্ট থেকে সে এ প্রাইম পয়েন্টে আসছে। গ্রহটা কি করলো, এ পয়েন্ট থেকে এ প্রাইম পয়েন্টে আসছে। কত সময়? ক্ষুদ্র ডিটি সময়ে, ক্ষুদ্র ডেলটি সময়ে সে কি করলো, এ থেকে এ প্রাইমে আসছে। খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা আমরা সময় ধরে নিলাম। এখন তোমার কাছে ভাই প্রশ্ন, এই টাইমটা যদি অত্যাধিক ক্ষুদ্র হয়, বলতে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এটাও ক্ষুদ্র। তাহলে আমরা এখানে লেখা হচ্ছে ডেল থিটা। তাহলে এখানে লিখলাম হচ্ছে আমরা ডেল থিটা। তাহলে লেখে হচ্ছে ধরে ক্ষুদ্র ডেলটি সময়ে গ্রহটি এ হতে এ প্রাইম বিন্দুতে আসে। আচ্ছা, ক্ষুদ্র ডেলটি সময়ে গ্রহটা হচ্ছে আমাদের এ হতে এ প্রাইম পয়েন্টে আসছে। এখন ভাইয়া এইখানে যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে, এবং দেখবা আমরা যখন এই অধ্যায় প্র্যাকটিস শিটটা দিব এই টপিকের, তোমার আইআইটিতে এখান থেকে সুন্দর একটা ম্যাথ আসছে, ওই ম্যাথটা দেখবে এই থিওরিটা বুঝলে তুমি খুব সহজে তুমি অঙ্কটা করতে পারবা। এখন তোমাদের কাছে ভাইয়ের প্রশ্ন ভাইয়া, বলতে এইখানে যদি টাইমটা ক্ষুদ্র, এখানে যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে এটাও ক্ষুদ্র হয়েছে। আর আরেকটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে তোমাদের কাছে ভাইয়ের আরেকটা কথা, সেটা হচ্ছে এস এ আর এস এ প্রাইম দূরত্ব দুইটা সমান কিনা, এটা একটু বোঝার আছে। বলো অলমোস্ট সমান, কারণ আমরা ওই কারণেই তো ধরে নিচ্ছি খুবই ক্ষুদ্র সময়। তাহলে এটা যদি অত্যাধিক ক্ষুদ্র হয়, আমরা তো আঁকার জন্য ভাইয়া এই দুইটা পয়েন্টকে এত দূরে দেখাইছি, বাস্তবে এই কক্ষপথটা তো বিশাল এক কক্ষপথ। তাহলে বলো তো, পৃথিবীর তুমি এখানে দাঁড়াইছো আর আরেকজন আমার ওই রুমের ওই পাশে দাঁড়াইছে, বলতে এই দূরত্বটা তো পৃথিবীর সাপেক্ষে নগণ্যই হবে, অলমোস্ট সেমই হবে। পৃথিবীর সেন্টার সাপেক্ষে আমার দূরত্ব, তুমি কিন্তু আমার থেকে ভালো দূরত্বে আছো, কিন্তু সেন্টার থেকে মাপলে তোমার দূরত্ব আর আমার দূরত্ব কি আসবে? সেমই আসবে। তাহলে এই দুইটা দূরত্বকে আমরা সেম ধরে নিলাম, যেহেতু আমরা ক্ষুদ্র সময় ধরে নিছি। তাহলে এই ডিস্টেন্সটাও দেখা আর এই ডিস্টেন্সটাও দেখা হচ্ছে আর। তাহলে লেখা হচ্ছে সুতরাং ক্ষুদ্র ক্ষেত্রফল
ক্ষুদ্র ক্ষেত্রফল, ক্ষুদ্র ক্ষেত্রফল ডি এ সমান সমান, ভাইয়া ক্লাস 9 বা তোমরা ত্রিকোণমিতি কি 7.7 পড়ছো? আচ্ছা, যারা পড়ো নাই বা যারা পড়ছো ক্লাস 9 এরকম একটা সূত্র ছিল, এইদিকে খেয়াল করো। একটা ত্রিভুজের তিনটা বাহু যদি এ বি সি হয়, এই বাহুটা স্মল এ, এটা স্মল বি, এটা স্মল সি, তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র ছিল হাফ ইন্টু যে কোনো দুই বাহুর গুণফল ইন্টু এদের মধ্যবর্তী কোণের কি সাইন, তাই না? হাফ ইন্টু যে কোনো দুই বাহুর গুণফল ইন্টু এদের মধ্যবর্তী কোণের সাইন। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল ভাইয়া বের করতেছি, দুই বাহুকে কে আছে আর আর, তাহলে হচ্ছে হাফ আর ডট আর ইন্টু এদের মধ্যবর্তী কোণের সাইন, তাহলে কত আসবে ভাইয়া সাইন ডেল থিটা। তাহলে লেখা হচ্ছে হাফ আর আর ইন্টু হচ্ছে সাইন ডেল থিটা। লেখো থিটা খুব ক্ষুদ্র হলে, যেহেতু ডেল থিটা খুবই ক্ষুদ্র, ক্ষুদ্র ডেল থিটা খুবই ক্ষুদ্র, তাই সাইন ডেল থিটা ইকুইভ্যালেন্ট টু ডেল থিটা। অর্থাৎ ভাই থিটার মান যদি অত্যাধিক ক্ষুদ্র হয়, মানে খুবই ক্ষুদ্র হয়, তখন সাইন থিটার মান আর থিটার মান অলমোস্ট সমান হয়। তাহলে এই ইকুয়েশনটাতে যদি আমরা এই মানটা বসাই দিই, তাহলে সুতরাং ডেল এ সমান সমান হাফ আর স্কোয়ার ইন্টু হচ্ছে ডেল থিটা। ভাই বলো তো আমাদের টার্গেট কোথায় যাওয়া? এরিয়াল ভেলোসিটিতে। দেখো আস্তে আস্তে আমরা যাচ্ছি, বলতে এরিয়াল ভেলোসিটি তো মানে হচ্ছে ডিএ বাই ডিটি, তাহলে টাইমের সাপেক্ষে এখানে ডিফারেন্সিয়েশন আনা লাগবে। তো সেটা আনার জন্য আমরা যে কাজটা করতেছি, উভয় পক্ষকে ডেল টি দ্বারা ভাগ করে দিচ্ছি। তাহলে ডেল এ বাই ডেল টি সমান সমান হচ্ছে হাফ আর স্কোয়ার ডেল থিটা ডিভাইডেড বাই হচ্ছে ডেল টি। ভাই লিমিট কি পড়ছো? আচ্ছা, তাহলে সবাই পারবা। বলতে এই যে এখানে যে ডেল টিটা আছে, আমরা টপিকের শুরুতেই ধরে নিছি এই ডেল টিটা খুবই ক্ষুদ্র একটা মান। তাহলে এইটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লিখবা? এই যে খুবই ক্ষুদ্র তো তুমি তো বাংলায় লিখে দিছা, লিমিট টেন্ডস টু জিরো, তাই না? তাহলে আমরা পরের লাইনে যদি লিখি, সুতরাং লিমিট ডেল টি টেন্ডস টু জিরো ডেল এ ডিভাইডেড বাই হচ্ছে ডেল টি। অর্থাৎ এখানে যে ডেল টি এটা যে অত্যাধিক ক্ষুদ্র সেটা বোঝানোর জন্য আমরা কি নিয়ে আসলাম ভাইয়া? লিমিট দিয়ে ডেল টি এর পরিচয়টা দিয়ে দিলাম। কারণ কি ভাইয়া, কেন আনছি ভাইয়া? বলতো ভাইয়াকে বলো তো, ডেল এক্স আর ডিএক্স এই দুইটার মধ্যে তো পার্থক্য জানো। ডেল এক্স দ্বারা টোটাল চেঞ্জটা বোঝায়, আর ডিএক্স দ্বারা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন বোঝায়। তুমি তো এখানে ডেল টি লেখা রাখছো ভাইয়া, কেউ যদি এটা না লেখে, এটা দ্বারা তো বুঝাবে কি ক্ষুদ্র বুঝাবে না বড় বুঝাবে? অনেক বড় টাইম বুঝাবে, অনেক বড় ক্ষেত্রফল বুঝাবে। কিন্তু আমরা তো বলছি ডেল টিটা অত্যাধিক ক্ষুদ্র, তাই আমরা এই যে শুরুতে ডেল টি এর পরিচয় দিয়ে দিলাম, ডেল টি টেন্ডস টু জিরো। তাহলে ওই পাশেও আমরা নিয়ে আসো ডেল টি, যেহেতু আছে হাফ আর স্কোয়ারটাকে বাইর করে নিয়ে আসলাম, আর এখানে দেখো লিমিট ডেল টি টেন্ডস টু জিরো ডেল থিটা ডিভাইডেড বাই হচ্ছে ডেল টি। তাহলে তারপরের লাইনে আমরা লিখতে পারি ভাইয়া, তারপরের লাইনে আমরা লিখতে পারি ভাইয়া, একটু প্লিজ এদিকে লিমিটটা বুঝো, যারা লিমিট পড়ছো সবাই পারবা। বলতে এখানে তুমি বলে দিছো লিমিট ডেল টি টেন্ডস টু জিরো ডেল টি, তাহলে তুমি এখানে যদি ডেল টি আছে লেখা আছে, কিন্তু আসলে কি সে ডেল টি না, কারণ কি তুমি তো পরিচয় দিয়ে দিছো ডেল টি টেন্ডস টু জিরো, মানে ডেল টি অত্যাধিক ক্ষুদ্র। তাহলে অত্যাধিক ক্ষুদ্র রাশি প্রকাশ করতে আমরা কি লিখবো? ডিটি। তাহলে এটা যদি ক্ষুদ্র হয়ে যায়, তাহলে ডি এটাও কি হয়ে যাবে? ক্ষুদ্র ডিএ। তাহলে এখানে আসবে হচ্ছে হাফ আর স্কোয়ার ডি থিটা ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। দেখো এখান থেকে কিন্তু তোমরা যারা লিমিট পড়ছো, লিমিটের শুরুতে কিন্তু এগুলো আলোচনা করা হয়েছিল, ওইখান থেকে কিন্তু ডিফারেন্সিয়েশনের সংজ্ঞাটা আসছিল। এবার তোমরা খেয়াল করো তো ভাইয়া, আমাদের রিয়াল ভেলোসিটি চলে আসছে কিন্তু অলমোস্ট। আচ্ছা, ডি থিটা বাই ডিটি এটা সবাই চিনো কি? ওমেগা। তাহলে এখানে লেখো, বা ডিএ ডিভাইডেড বাই ডিটি সমান সমান হচ্ছে হাফ আর স্কোয়ার ওমেগা। ডিএ বাই ডিটি সমান সমান হচ্ছে হাফ আর স্কোয়ার ওমেগা। দেখো তো এই জায়গাটা ক্যামেরা দেখা যায় কিনা? আচ্ছা, এখানে তোমরা একটা দাগ টানে একটা জিনিস লেখো। অনেকে নিউটনিয়ান বলবিদ্যা পড়ো নাই, অনেকে পড়ছো, তো যারা পড়ো নাই বা পড়ছো এখানে পাশে একটু লিখে রাখো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ এল ইকুয়াল হচ্ছে আই ওমেগা। যারা পড়ো নাই আপাতত মুখস্থ রাখো, আমরা পড়াইলে পারবা। কৌণিক ভরবেগ এল ইকুয়াল হচ্ছে আই ওমেগা।
এখানে যে আইটা আছে, যারা পড়ো নাই তাদের উদ্দেশ্যে বলছে, আর যারা টুকটাক পড়ছো তারা তো জানো, এখানে যে আইটা আছে এই আইটাকে বলা হয় জড়তার ভ্রামক। আর একটা বস্তুকে তুমি বেঁধে যদি এভাবে ঘোরাও, তাহলে এইভাবে একটা সিঙ্গেল একটা বস্তুকে, যে একটা বস্তুকে তুমি মনে করো এই যে সুতা দিয়ে বাঁধছো, মনে করো এখান থেকে সুতা দিয়ে বেঁধে তুমি এটাকে এভাবে ঘোরাচ্ছ, তাহলে এই টাইপের বস্তুর জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে এম আর স্কোয়ার। তাহলে এখানে আই এর জায়গায় লেখো ভাইয়া এম আর স্কোয়ার ওমেগা। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে আর স্কোয়ার ওমেগার এর মানটা বের করা। তাহলে এখান থেকে আর স্কোয়ার ওমেগা এর মানটা আসে L/2 L/m। তাহলে আমরা ভাইয়া এই আর স্কোয়ার ওমেগা এই জায়গায় আমরা এই মানটা বসায় দাও। তাহলে dA ডিভাইডেড বাই ডিটি সমান সমান হচ্ছে হাফ ডট আর স্কোয়ার ওমেগা মানে হচ্ছে L/m। তাহলে ফাইনালি আমরা এখানে পাইলাম, সুতরাং dA বাই ডিটি সমান সমান হচ্ছে L ডিভাইডেড বাই হচ্ছে 2m। তো তোমরা বিভিন্ন গাইডে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর যে কনসেপ্ট বুকগুলো আছে, তো ওইখানে দেখবা যে তারা সরাসরি এই সূত্রটা লিখে রাখছে, কারণ ইঞ্জিনিয়ারিং এ এই সূত্র থেকে কিছু ম্যাথ আসে। তো ওইটাই আমরা আগে প্রমাণ করে নিলাম কোত্থেকে এটা আসলো, বুঝবে? তাহলে dA বাই ডিটি ইকুয়াল হচ্ছে L/2m। এখন তোমার মাথা আসতে পারে ভাইয়া এটার সাথে কেপলারের কি সম্পর্ক সেকেন্ড সূত্রের? আসো আমরা যাচ্ছি আস্তে আস্তে। এখানে যে এলটা আছে এই এল কে বলছি ভাইয়া, এই যে লেখা আছে কি ভাইয়া, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র আছে একটা, সেখানে বলা হয়েছে কৌণিক ভরবেগ অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে বলতো কৌণিক ভরবেগ যদি কনস্ট্যান্ট হয়, এখানে যে এমটা আছে গ্রহের ভর এটাও কনস্ট্যান্ট, তাহলে L/2m এই পুরাটা কি কনস্ট্যান্ট। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি ফাইনালি, তাহলে পরের লাইনে আমরা লেখো সুতরাং dA ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট। এবার তুমি ভাইরে বলো তো ভাইয়া, আমরা তাহলে এটা মনে রাখবো, এটাকেই তো আমরা এরিয়াল ভেলোসিটি বলছিলাম। তাহলে ওই যে ইংরেজি লাইনটা আমরা প্রমাণ করলাম, ইংরেজি বইয়ে অনার্সের আমরা যখন অনার্সে পড়ছিলাম যে লাইনটা লেখা ছিল এরিয়াল ভেলোসিটি অফ এ প্ল্যানেট উইল বি কনস্ট্যান্ট, ওইটাই আমরা প্রুভ করলাম। তাহলে বলতো এই কনস্ট্যান্টটার মান আবার কত? L/2m সমান সমান দিয়ে লেখা হচ্ছে L/2m। তাহলে এই কনস্ট্যান্টটার মানই হচ্ছে আমাদের L/2m। এবার তোমার কাছে ভাই প্রশ্ন, তাহলে এর পরের লাইনটা কি ভাই এটা লিখতে পারি কিনা? সুতরাং দিয়ে A1/T1 ইকুয়াল হচ্ছে A2/T2 লেখা যায় কিনা? লেখা যায় না ভাই? তার মানে এই যে আরেকটা সূত্র আমরা নিয়ে আসলাম কেপলারের সূত্র থেকে, A1/T1 ইকুয়াল হচ্ছে A2/T2। এবার আসো কেপলারের সূত্র প্রমাণ হয়ে গেছে, কেউ বলো তো? বলতো T1 ইকুয়াল T2 হলে A1 ইকুয়াল A2। বুঝছো ভাইয়া? কেপলারের সূত্রটা আমরা প্রমাণ করে নিয়ে আসলাম। তাহলে লেখা হচ্ছে সুতরাং, বা অর্থাৎ দিয়ে লিখি তাহলে সুন্দর হয়, অর্থাৎ T1 ইকুয়াল T2 হলে A1 ইকুয়াল A2 হবে। তো এই হচ্ছে কেপলারের সূত্রটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করে নিলাম, যেটা আমাদের বইয়ে নাই। ঠিক আছে, T1 ইকুয়াল T2 হলে A1 ইকুয়াল A2 হবে। শাওনের কাছে আছে, ওই রুমে আছে। পরের টপিকটার নাম লেখো। হ্যাঁ, আচ্ছা, পরের টপিকটা যাওয়ার আগে ভাইয়া যদি এখানে এমনি একটা এক্সাম্পল দিই, এটা জাস্ট বোঝানোর জন্য, জাস্ট একটা এক্সাম্পল দাও। আজকে যদি আমরা ম্যাথ করবো না, আমরা থিওরি পড়বো। মনে করো এখানে উপবৃত্তাকার কক্ষপথে, এখানে হচ্ছে মনে করলাম পৃথিবী আছে, ঠিক আছে, এখানে হচ্ছে পৃথিবী আছে, আর এখানে মনে করলাম চাঁদ আছে, ঠিক আছে, এখানে চাঁদ আছে। তো এই চাঁদ কি করলো, এ থেকে এ প্রাইম বিন্দুতে আসছে, চাঁদটা এ থেকে এ প্রাইম বিন্দুতে আসছে। আর চাঁদ ঘুরতে ঘুরতে পৃথিবীকে কেন্দ্র করে, ভাই চাঁদ কেন আনছি সেটা ভাইয়া বলি। ওই যে একটু আগে ভাইয়া বলছি, বইয়ে থিওরি আলোচনা করছে কি নিয়ে? গ্রহ নিয়ে। আর এক্সাম্পল দেয় সবগুলো আবার কি নিয়ে? উপগ্রহ নিয়ে। তাই ভাইয়া এখানে ছবিটা দিচ্ছি। তাহলে চাঁদ আবার এই বি থেকে ঘুরতে ঘুরতে মনে করো বি প্রাইম বিন্দুতে আসছে, ঠিক আছে। তাহলে এই ছবিটা আঁকো। তাহলে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের ঘূর্ণনটা আমরা দেখাইলাম উপবৃত্তাকার শেপে। ছবিটা আঁকো, তারপরে ভাইয়া প্রশ্ন দিচ্ছি এখান থেকে।
তো বলা হচ্ছে যদি এ হতে এ প্রাইম বিন্দুতে যেতে যেতে চাঁদের 15 দিন সময় লাগে, তাহলে বি হতে বি প্রাইম বিন্দুতে যেতে যেতে চাঁদের কত দিন সময় লাগবে, কত দিন সময় লাগবে। আর শর্তটা দিচ্ছে তারা এখানে, পৃথিবী মনে করলাম ও বিন্দুতে আছে, এটার নাম দিলাম ও। আর শর্তটা দিচ্ছে ভাইয়া, দেখো এখানে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে আর এখানে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, তো তারা এই দুটা ক্ষেত্রফলের মধ্যে একটা রিলেশন বলে দিচ্ছে। শর্তটা হচ্ছে যেখানে ত্রিভুজ ও এ এ প্রাইম সমান সমান টু ত্রিভুজ ও বি বি প্রাইম, এই হচ্ছে আমাদের রিলেশনটা দিয়ে দিছে। ভাই একটু কথা বলি ভাইয়া, বলতো এই যে কক্ষপথটা, এগুলা তো বিশাল কক্ষপথ, এই কক্ষপথ গুলাতে 1 দিন 2 দিন 3 দিন 10 দিন এগুলো অলমোস্ট সরল রেখিকই হবে, যার কারণে এখানে তারা ত্রিভুজ চিহ্নটা ব্যবহার করছে। বুঝছি ভাই? এখন আমরা আঁকছি দেখা ছোট হয়ে গেছে, তোমার চোখে খালি চোখে এটা বিশাল কার্ভ মনে হচ্ছে, আর বাস্তবতা হচ্ছে এটাতে এত বিশাল কক্ষপথ, এখানে 1 দিন 2 দিন 10 দিন 15 দিন এগুলা সরল রেখিকই মনে হবে। হ্যাঁ, সেটা তো আমাদের কল্পনার চেয়েও তো বড়, তাই না? তো যা দিছে দেখো, করো, বলো অ্যান্সার কত। ওই বি, হ্যাঁ, বি থেকে বিতে যেতে চাঁদের কয়দিন সময় লাগবে আর কি? না 15 দিন তো অবশ্যই লাগবে না। হ্যাঁ 7.5 ডে লাগবে। খেয়াল করো, আমরা ধরে নিলাম বোঝার সুবিধার্থে, যারা বুঝো নাই, যারা বুঝে গেছে তো বুঝছোই, সুন্দর করে উঠায় নাও। আমরা ধরে নিলাম এটা হচ্ছে A1 আর এই ক্ষেত্রফলটা হচ্ছে A2। এটা কমন একটা কোশ্চেন, ইসাক স্যারের বইয়ের ম্যাথ, থিওরি আলোচনা করে না কিন্তু তারা আবার ম্যাথ দিয়ে রাখছে। তাহলে এটা হচ্ছে A1, এটা T1, এটা A2, এটা মনে করলাম T2। তাহলে আমরা মাত্র কেপলারের দ্বিতীয় সূত্রের যে প্রমাণটা আমরা পাইছি ওইখান থেকে আমরা জানি একটু উঠায় রাখো সুন্দর করে, A1/T1 ইকুয়াল হচ্ছে A2/T2। কেপলারের দ্বিতীয় সূত্র থেকে আমরা যে সূত্রটা প্রমাণ করছি সেটা হচ্ছে A1/T1 ইকুয়াল A2/T2। তাহলে A1 বলতে আমরা কারে বুঝাইছি? A1 বলতে আমরা বুঝাইছি ত্রিভুজ ও এ এ প্রাইম, T1 হচ্ছে 15, আর A2 বলতে বুঝাইছি আমরা ত্রিভুজ ও বি বি প্রাইম, T2 জানি না, বের করব। এখন তারা তোমাকে ও এ এ প্রাইমের একটা মান বলে দিছে, মানটা বসায় দাও। 2 ত্রিভুজ ও বি বি প্রাইম ডিভাইডেড বাই 15 সমান সমান হচ্ছে ত্রিভুজ ও বি বি প্রাইম ডিভাইডেড বাই T2। তাহলে দুইটা ত্রিভুজ কাটা চলে গেল, তাহলে দেখো এখান থেকে T2 এর ভ্যালুটা আমরা পাবো 15/2, তাহলে সুতরাং T2 ইকুয়াল হচ্ছে 7.5 ডেজ। যা হোক আর কি, ওইটা ব্যাপার না, কারণ পরীক্ষায় আমরা ওইটা গবেষণা করতে গেলে পরীক্ষার ঘন্টা পড়ে যাবে। পরীক্ষার হলে প্রশ্ন করতে হচ্ছে সর্বে সর্বা, উনি যা বলবো ওইটাই সত্য। তোমরা এলাকায় বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট খেলো, ওইখানে লেখা থাকে না কমিটির কি জানো, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হবে নাকি কি জানি লেখা থাকে, এই কারণে সবসময় কমিটির টিম ফাইনাল খেলে। তো প্রশ্নকর্তা হচ্ছে প্রশ্নকর্তা, উনি যা বলবে তাই, বুঝছো? এর বাইরে তোমার চিন্তা করা যাবে না, চিন্তা করলে টাইম শেষ। আচ্ছা, আমরা পরের টপিকটা লেখো, বিভিন্ন বিন্দুতে গ্রহের বেগ। বিভিন্ন বিন্দুতে গ্রহের বেগ, বিভিন্ন বিন্দুতে গ্রহের বেগ। বলতো এখানে বিভিন্ন বিন্দু শব্দটা কেন বলছি ভাইয়া? বলতো একটু আগে যখন আজকের ক্লাসের শুরুতে ভাইয়া যখন কি যেন আঁকলাম, ওই যে উপবৃত্তাকার কক্ষপথ যখন আঁকাইছি, তখন তুমি দেখছো যে গ্রহটা সূর্যের সবসময় একই ডিস্টেন্সে থাকে না, সে এক একটা সময় সূর্য থেকে এক একটা ডিস্টেন্সে থাকে। তাহলে তার বেগ কি সমান হবে নাকি ভিন্ন হবে, আমরা ওইটাই ম্যাথমেটিক্যালি এখন প্রুভ করবো কেপলারের সূত্র দিয়ে। সেকেন্ড সূত্রই চলতেছে এখন, ঠিক আছে? তো আসো আমরা বিভিন্ন পয়েন্টে গ্রহের বেগ বের করার জন্য টপিকটার নাম লিখে হচ্ছে আমরা
বিভিন্ন বিন্দুতে গ্রহের বেগ। তাহলে বিভিন্ন বিন্দুতে গ্রহের বেগ, তা আমরা মনে করলাম ভাইয়া এটা হচ্ছে আমাদের সেই উপবৃত্তাকার কক্ষপথ। দেখো ডিমের দাম বেশি, তাই আজকে আমরা অনেক বেশি ডিম আঁকবো, ঠিক আছে। তো আমাদের এইখানে আমাদের পৃথিবী আছে, আর এইখানে মনে করলাম সূর্য আছে। এস পয়েন্টে সূর্য আছে, আর এখানে এ পয়েন্টে আমাদের পৃথিবী আছে। আর আরেকটা পয়েন্ট দেখাচ্ছি ভাইয়া, এখানে এখানে বি পয়েন্টে আমাদের গ্রহটা ঘুরতে ঘুরতে আসছে মনে করো। এখন এই দুইটা পয়েন্টে বেগটা কেমন সেই রিলেশনটা আমরা বের করব। এই থিওরির আগে অনেকে হয়তো বা জানতে যে সকল পয়েন্টে বেগ সমান, কিন্তু আমরা আজকে প্রুভ করব সকল পয়েন্টে বেগ সমান না। পৃথিবী এক একটা স্থানে যায় এক এক রকম ঘুরে। যেমন ভাইয়া তোমার কলেজে মনে করো তুমি কলেজ পালাবা, কলেজের গডফাদারকে প্রিন্সিপাল, তুমি তার রুমের সামনে দিয়ে যখন পালাবা দৌড় মারবা, যখন রুমটা ক্রস করতে পারবা এবার ধীরে ধীরে আস্তে শুনে যাবা। আর আমাদের সোলার সিস্টেমের গডফাদার তো সূর্য, গ্রহ যখন সূর্যের কাছে আসে দৌড় মারে এখান দিয়ে, যখন একটু দূরে সরে যায় আবার স্লো হয়ে যায়, আবার এখানে এসে আবার দৌড় মারে, আবার এখানে স্লো হয়ে যায়। বুঝলে সে এভাবে ঘুরে করার জন্য। কারণ কি ভাইয়া বলতো, এই জায়গায় যদি তার ভেলোসিটিটা কম হয়ে যাইতো, বলতো এই জায়গায় যদি তার ভেলোসিটি কম হইতো, সে তো খুবই ক্ষুদ্র একটা ক্ষেত্রফল অতিক্রম করতো, সেই ক্ষেত্রে এই জায়গা অনেক বেশি ক্ষেত্রফল অতিক্রম করে ফেলতো। তার মানে সৃষ্টিকর্তা এমন ভাবে জিনিসগুলা সৃষ্টি করছে ভাইয়া, এই জায়গায় আয়না তার বেগটা বাড়ায় দিচ্ছে। তাহলে তার এই ডিস্টেন্স কমে গেছে ঠিক আছে, কিন্তু এই ডিস্টেন্স কি করছে, বাড়ায় দিচ্ছে। আবার এইখানে যখন আসলো তার এই ডিস্টেন্স বাড়ায় দিছে, তাহলে ক্ষেত্রফল সমান রাখার জন্য আবার এই জায়গায় বেগটা কমায় দিছে। তাহলে কমায় দেওয়ার কারণে সেই দিকে কম ডিস্টেন্স আসবে, তাহলে আলটিমেটলি দুইটা ক্ষেত্রফল কি থাকবে, সমান থাকবে। এই কারণে সকল পয়েন্টে কাছে যখন আসে বেগ বাড়ে, আর দূরে গেলে বেগটা কমে। এখন ম্যাথমেটিক্যালি আমরা প্রুভ করব। তো প্রুভ করার জন্য আমরা ধরে নিলাম এই পয়েন্টে তার যে বেগ গ্রহের, সেই বেগটা হচ্ছে ভিএ, আর এইখান থেকে যে ডিস্টেন্সটা ভাইয়া সূর্যের যে ডিস্টেন্সটা, সূর্য হতে গ্রহের যে ডিস্টেন্স সেটা আমরা দেখালাম আর এ। হ্যাঁ, আর এটা হচ্ছে মানে রৈখিক বেগটা আর কি, বুঝছো ভাই। আর রৈখিক বেগটা হয় স্পর্শক বরাবর। তাহলে এই ডিস্টেন্সটা আমরা দেখালাম হচ্ছে আর বি, আর এই পয়েন্টে তার যে বেগটা সেই বেগটা ভাইয়া দেখালাম হচ্ছে ভিবি। আমরা মনে করলাম সে এ থেকে একটা দূরত্ব অতিক্রম করে এই পয়েন্টটাতে আসছে। এখন তোমাদের কাছে ভাই প্রশ্ন, এখানে একটা পয়েন্ট নিলাম এ প্রাইম, আজকের ক্লাসে ভাই এটা বারবার বলতেছি, বলতে এই প্রাইমটাকে অনেক দূরে না, এটা অনেক দূরে না রে ভাই। কারণ এটা যদি তুমি অনেক দূরে ধরো তাহলে তো ভাই এই ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে, আর এই ডিস্টেন্স চেঞ্জ হলে এই বেগটাও তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিলাম এর কাছাকাছি একটা বিন্দু হচ্ছে এ প্রাইম, তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা ডট ডট দেখাও। ঠিক একইভাবে ভাইয়া এই পয়েন্ট থেকেও ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা দূরত্ব সরে আমরা গ্রহটাকে এখানে বিবেচনা করতেছি, তাহলে এই ডিস্টেন্সটাও আমরা খুব দেখাইলাম। তাহলে ভাইয়া এই পয়েন্টটার নাম দাও বি প্রাইম। তাহলে ভাইয়া আবার বলতেছি, গ্রহটা এ হতে এ প্রাইমে গেছে, মনে করলাম ভাইয়া টি সময়ে গেছে। তোমাদের কাছে ভাই প্রশ্ন, এ থেকে এ প্রাইমে যে গেছে এই দূরত্বটা কার্ভ না সরল রৈখিক? সরল রৈখিক, মানে আমরা ধরে নিচ্ছি ক্ষুদ্র একটা টি সময়ে সে এ থেকে এ প্রাইমে গেছে, তাহলে এই ডিস্টেন্সটা হবে সরল রৈখিক এবং কাছাকাছি একটা পয়েন্ট। তাহলে লেখো যে ধরি টি সময়ে গ্রহটি এ হতে এ প্রাইম বিন্দুতে আসে। তাহলে আমরা ধরে নিলাম টি সময়ে গ্রহটি এ হতে এ প্রাইম বিন্দুতে আসে। তাহলে সুতরাং ভাই তুমি মাত্রই বলছো এই বিন্দুটা যেহেতু অত্যাধিক কাছাকাছি দুইটা বিন্দু, তাহলে এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে আসবে বেগের মানে চেঞ্জ হবে কিনা, না আমরা ধরে দিচ্ছি একদম ক্লোজ দুইটা বিন্দু, তাহলে এইখান থেকে এখানে আসলে তার বেগের মান চেঞ্জ হবে না। তাহলে জাস্ট এতটুকু ডিস্টেন্স সে কি বেগে চলছে, সমবেগে। তাহলে আমরা লিখতে পারি এই যে অতিক্রান্ত দূরত্ব ভিএ টি, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তার ভিএ টি। ওই যে ভাইয়া কি বললাম, এই পয়েন্টটা খুবই ক্লোজ দুইটা পয়েন্ট, তাহলে ক্লোজ দুইটা পয়েন্ট হওয়ার কারণে দূরত্ব যেহেতু ক্লোজ মানে সেম, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের বেগটাও আমরা ধরে নিচ্ছি কি সেম। তাহলে আসো ভাইয়া
একই সময়ে, দেখো এই জায়গায় ইম্পর্টেন্ট শব্দটা ব্যবহার করে ফেলছি, একই সময়ে, তার মানে কেপলার অ্যাপ্লাই করে দিছো তুমি, তাহলে ভাই কেপলার অ্যাপ্লাই করে দিছো, কারণ কেপলার তো বলছে সময় সেম। তাহলে একই সময়ে গ্রহটি গ্রহটি বি হতে বি প্রাইম বিন্দুতে আসে। তাহলে একই সময়ে গ্রহটা হচ্ছে বি হতে বি প্রাইম বিন্দুতে আসে। তাহলে এই যে সরল রৈখিক দূরত্বটা বি বি প্রাইম, আমরা এটার মান বের করে নাও। বি বি প্রাইম ইকুয়াল হচ্ছে ভিবিটি। তাহলে এই দূরত্বটার মান আমরা বের করলাম, বি বি প্রাইম ইকুয়াল হচ্ছে ভিবিটি। এবার লেখো কেপলারের দ্বিতীয় সূত্র হতে, কেপলার ভি বি প্রাইম ইকুয়াল ভিবিটি। তাহলে কেপলারের দ্বিতীয় সূত্র হতে, ভাই সবাই পারবা, খেয়াল করো ভাই, তুমি তো ধরেই নিছো, এদিকে খেয়াল করো, টাইম দুইটা সেম। তাহলে এইখানে যে ক্ষেত্রফলটা আমরা দেখতে পাচ্ছি আর এইখানে যে ক্ষেত্রফলটা আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা ক্ষেত্রফল অবশ্যই কি সমান। তাহলে লেখা হচ্ছে ত্রিভুজ এস এ এ প্রাইম সমান সমান হচ্ছে ত্রিভুজ এস বি বি প্রাইম। তাহলে ক্ষেত্রফল দুইটা আমরা সমান ধরে নিলাম। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা বের করি, হাফ ভূমি, ভূমি হচ্ছে এ এস, উচ্চতা এ এ প্রাইম সমান সমান হচ্ছে হাফ, ভূমি হচ্ছে বি এস, উচ্চতা হচ্ছে বি বি প্রাইম, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। হাফ হাফ কাটা, ভাইয়া এই যে ছবিতে দেখাই রাখছি, এ এস মানে কত, আর এ, তাহলে এ এস এর জায়গায় মান বসাও আর এ, আর হাফ হাফ কাটা, হ্যাঁ এ এস এর জায়গায় ভাইয়া বসাইলাম আর এ। এ প্রাইমের মান বের করে রাখছো ভিএটি, এ প্রাইমের মান বের করে রাখলাম ভিএটি। বিএস ছবিতে দেখো, বিএস মানে হচ্ছে আর বি, বিএস মানে হচ্ছে আর বি, আর বি বি প্রাইম এটার মানও বের করে রাখছো ভিবিটি। টাইম দুইটা কাটা ভাই, ওইখান থেকে আমরা ভিএ বাই ভিবি এই রিলেশনটা বের করব। ভিএ বাই ভিবি কত আসবে ভাই, না উল্টা আসবে তোমার, আর বি বাই আর এ। এবার তোমরা ভাইরা বলো তো ভাই, বেগের সাথে দূরত্বের রিলেশনটা কি হলো, তাহলে ব্যস্তানুপাতিক। দেখো বেগের সাথে দূরত্বের রিলেশনটা আসছে ব্যস্তানুপাতিক। তাহলে ফাইনালি আমরা এটা বলতে পারি, তাহলে সুতরাং গ্রহের বেগ ভি সমানুপাতিক হচ্ছে 1/r। দেখো এত সুন্দর এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো কেন আলোচনা করে নাই জানি না। তাহলে গ্রহের বেগ ভি সমানুপাতিক হচ্ছে 1/r। তাহলে বেগের সাথে দূরত্বের রিলেশনটা আমরা নিয়ে আসলাম। এবার বলো ভাইয়া, তাহলে বলতো কোনটা বড়, ভি এ, অর্থাৎ যত কাছে আসবে বেগ বাড়বে, দূরে যাবে বেগ কমবে। আসো এইখান থেকে ভাইয়া যদি আরেকটা সূত্র বানাই লাস্ট, ঠিক আছে, কেপলারের দ্বিতীয় সূত্র থেকে লাস্ট আরেকটা সূত্র যদি আমরা বানাই, তারপর ভাই সব একসাথে লিখে দিব যা যা পড়ছি। প্রমাণগুলা নিজের শেখার জন্য মন চাইলে শিখবা, নাহলে আপাতত স্কিপ করতে পারো আর কি। আর দিন শেষে ভাইয়া তো বলি কি, আমার মতো যদি মাথা পিছা পেট চালাইতে চাও, এগুলো একটু শিখতে হবে, নাহলে এটা কি মাথা পিছা পেট চালাবো না। আর নাহলে তুমি যাই বলবো আসো কেপলারের দ্বিতীয় সূত্র, সূত্র এটা 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 আশঙ্কা করি, তোমার কাছে পড়বে কেউ? হ্যাঁ আচ্ছা থাক, রেকর্ড হচ্ছে, ওইটা বলা যাবে না। তাহলে আসলে আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাও। তাহলে ভি ইকুয়াল ধ্রুবক ইন্টু হচ্ছে 1/r। তাহলে ভাই এই আরটাকে এইদিকে গুণ করে দাও, তাহলে ভি আর ইকুয়াল হচ্ছে ধ্রুবক, আর নিচে দেখা যায়। আচ্ছা ভি আর ইকুয়াল হচ্ছে ধ্রুবক। আসলে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া নিয়ে আসতেছি, উভয় পক্ষকে ভাইয়া গ্রহের ভর দ্বারা গুণ করে দাও। উভয় পক্ষকে গ্রহের ভর দ্বারা গুণ করে দিলাম। এম ভি আর ইকুয়াল হচ্ছে এম ইন্টু ধ্রুবক, এম ভি আর ইকুয়াল হচ্ছে এম ইন্টু ধ্রুবক। তাহলে উভয় পক্ষকে আমি গ্রহের ভর দ্বারা গুণ করে দিলাম। তার আগে তোমাকে ভাইয়া বলি, বলতো 6 একটা ধ্রুবক, এদিকে 6 কে যদি 2 দ্বারা গুণ করো ফলাফল 12, 12 একটা কি বলো তো ভাইয়া, ভর, গ্রহের ভর এটা ধ্রুবক, ধ্রুবককে আবার ধ্রুবক দ্বারা গুণ করছো, তাহলে ফলাফল কি? অনেকে জিজ্ঞেস করে ভাই পরের লাইনে এমটা চলে গেছে কই, এই যে যখন এটা লিখি না এম ভি আর ইকুয়াল আবার ধ্রুবক লিখলাম, জিজ্ঞেস করে ভাই এম কই চলে গেল, বুঝছো ভাই?
কারণ এম যেহেতু একটা ধ্রুবক, এই ধ্রুবক দিয়ে আরেকটা ধ্রুবককে গুণ করছে, এই যে দিকে দেখো 6 একটা ধ্রুবক, তারে 2 দ্বারা গুণ করছে 12, 12 একটা কি ধ্রুবক। তাহলে খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস নিয়ে আসলাম ভাইয়া, এম ভি আর ইকুয়াল ধ্রুবক। এম ভি আর কি রে ভাই? কৌণিক ভরবেগ, ঠিক আছে, যেটা হচ্ছে তোমরা প্রথম 9-এ উঠে এই জিনিসটা পড়ছিলা, এম ভি আর ইকুয়াল এনএচ বাই 2 পাই, এনএচ বাই 2 পাই বোর পরমাণু মডেলে পড়ছি না। আর এটা প্রমাণটা আমরা পাবো নিউটনিয়ান বলবিদ্যাতে। আপাতত মাথায় রাখো 9-10 এটা পড়ছো যে কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর। তাহলে ভাইয়া ফাইনালি দেখো তো কি প্রমাণ করলাম, এম ভি আর ইকুয়াল ধ্রুবক মানে কি, এই যে ঘুরতেছে তার কৌণিক ভরবেগটা এখানে কি থাকতেছে, ধ্রুবক। তাহলে লেখা হচ্ছে সুতরাং কৌণিক ভরবেগ ধ্রুবক, কৌণিক ভরবেগ ধ্রুবক। এবার ভাইয়া তুমি বলো তো ভাইয়া, এই সূত্রটা যখন প্রমাণ করছিলাম ডিএ বাই ডিটি সমান এল বাই 2এম, তোমার মনে আছে কিনা এলটাকে ভাইয়া ধ্রুবক বলছিলাম? এই সূত্রটা যখন প্রমাণ করছিলাম এলটাকে ধ্রুবক বললাম না, সেটাই প্রমাণ করলাম যে এলটা ধ্রুবক। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2018-19 সালে সম্ভবত ভাই যতটুকু মনে পড়ে, কোশ্চেনটা আসছে এরকম যে কেপলারের দ্বিতীয় সূত্র নিচের কোন সূত্রটি মেনে চলে? অ্যান্সারে ছিল কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র। কারণ কি শক্তির নিত্যতা সূত্র মানে কি শক্তি সর্বদা সমান থাকে, ভরবেগের নিত্যতা সূত্র মানে কি ভরবেগ সর্বদা সমান থাকে, কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র মানে কি কৌণিক ভরবেগ সর্বদা কি থাকবে, ধ্রুবক। তাহলে ডিইউ লেখে এটা একটু লিখে রাখো, অর্থাৎ কেপলারের দ্বিতীয় সূত্র লিখে রাখো ভাইয়া, অর্থাৎ কেপলারের দ্বিতীয় সূত্র, দেখে এই জিনিসগুলো পড়াচ্ছি এই কারণে যেহেতু প্রশ্নগুলো করে, বুঝছি ভাইয়া? অর্থাৎ কেপলারের দ্বিতীয় সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্র কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলে। তাহলে কেপলারের দ্বিতীয় সূত্র কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলে। পাশে ডিইউ লিখে রাখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কেপলারের দ্বিতীয় সূত্র কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলে। তো এই ছিল কেপলারের দ্বিতীয় সূত্রের সকল যা যা আলোচনা ভাইয়া জানি তোমার দরকার সবই পড়াই দিলাম। এবার আসো ভাই, এবার গুছাই দিই, তোমরা লেখো কেপলারের দ্বিতীয় সূত্র, মানে আমরা মনে রাখবো কি এবার সবকিছু এক পয়েন্ট আকারে লিখে দিচ্ছি ভাই। টপিকের নাম দাও এবার কেপলারের দ্বিতীয় সূত্র। কেপলারের দ্বিতীয় সূত্র দিয়ে ভাই যা যা মাথায় রাখবে এখান থেকে, কারণ অনেক কিছু পড়ে ফেলছো। কেপলারের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র, আসো আমরা কি কি মাথায় রাখবো। প্রথম যে সূত্রটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে a1 বাই t1 ইকুয়াল হচ্ছে a2 বাই t2। প্রথম সূত্র হিসাবে এটা মাথায় রাখবো, a1 বাই t1 ইকুয়াল হচ্ছে a2 বাই t2। 2 নম্বর সূত্র হিসাবে আমরা মাথায় রাখবো dA বাই dt ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্টটার মান হচ্ছে l বাই 2m। আর যেটাকে আমরা নাম দিছিলাম কি ভাইয়া, এরিয়াল ভেলোসিটি, এরিয়াল ভেলোসিটি। আচ্ছা, তাহলে dA বাই dt কনস্ট্যান্ট আর সেটার মান হচ্ছে l বাই 2m, যেটার নাম হচ্ছে এরিয়াল ভেলোসিটি। 3 নাম্বার আমরা পড়ছি গ্রহের বেগ v সমানুপাতিক হচ্ছে 1/r, দূরত্বের সাথে বেগের রিলেশনটা হচ্ছে ব্যস্তানুপাতিক। 4 নাম্বারে আমরা পড়ছি ভাইয়া কৌণিক ভরবেগ mvr ইকুয়াল হচ্ছে ধ্রুবক। দেখবে আমরা এগুলা ম্যাথে ইউজ করবো আর কি, কৌণিক ভরবেগ mvr ইকুয়াল হচ্ছে ধ্রুবক। আর সর্বশেষ 5 নম্বরে আমরা মাথায় রাখবো হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্র কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলে, নিত্যতা সূত্র
মেনে চলে। এই হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র থেকে আমরা 5টা পয়েন্ট মাথায় রাখবো ফাইনালি। বুঝছি ভাই? খাতায় সুন্দর করে প্রমাণগুলো আছে, মন চাইলে একটু দেখো। আর ফাইনালি আমাদেরকে মনে রাখতে হবে 5টা পয়েন্ট। এবার লেখো আমাদের লাস্ট কেপলারের তৃতীয় সূত্র, 3টা সূত্র টোটাল। তিন নাম্বারটা লেখো কেপলারের তৃতীয় সূত্র, আর ব্র্যাকেটে লেখো আবর্তনকালের সূত্র। কেপলারের তৃতীয় সূত্র, আর ব্র্যাকেটে লেখা হচ্ছে আবর্তনকালের সূত্র। কালের সূত্র, কেপলারের তৃতীয় সূত্র, ব্র্যাকেটে লেখা হচ্ছে আবর্তনকালের সূত্র। লেখা হচ্ছে ভাই? মুখ না। আচ্ছা দেখো ভাইয়া, এখানে আবর্তন কাল বলতে উনি কি বুঝাইছে সেটা ভাইয়া একটু বলি। মনে করো গ্রহটা এইখান থেকে যাত্রা শুরু করছে ভাইয়া, এদিকে একটু ভাইয়া, আবর্তন কালটা বুঝায় পরে সূত্রে যাচ্ছি। এখান থেকে যাত্রা শুরু করে গ্রহটা ঘুরে আবার এই পয়েন্টে আসলো, এটাকে বলা হয় তার আবর্তন কাল। এখন তোমার কাছে ভাই প্রশ্ন বা তোমার জিজ্ঞাসা হচ্ছে, এখানে আবর্তন কাল বলতে উনি বছর বুঝাইছে, বুঝছো কিনা? তাই না ভাই? কারণ কি এই পয়েন্টে সূর্য এখানে আছে, সূর্যের চারদিকে তুমি এই পয়েন্টে যাত্রা করে আবার এখানে চলে আসবে, তার মানে এটা কি বছর। তার মানে এই অধ্যায়ে যখনই দেখবা যে বছর রিলেটেড কিছু জিজ্ঞেস করবে, তখনই বুঝবা কেপলারের তৃতীয় সূত্র থেকে প্রশ্ন করছে। কারণ তৃতীয় সূত্র উনি আবর্তন কালের কথা বলছে। তাহলে এটা কার চারপাশে আবর্তন কাল? সূর্যের চারপাশে আবর্তন কাল। তার মানে এখানে আবর্তন কাল বলতে আমরা বুঝবো বছর। একটু লিখে রাখো। তাহলে এখানে আবর্তন কাল বলতে বুঝবো হচ্ছে আমরা বছর। যেমন এই যে সূর্যে কয়দিন, সরি শুক্র গ্রহে কয়দিনে বছর হয়, তোমাকে জিজ্ঞেস করবে মঙ্গল গ্রহে কয়দিনে বছর হয়। যখন এরকম বছর বের করতে বলবে, তখনই বুঝবা যে কেপলারের 3 নাম্বার সূত্রে আমাদেরকে যাইতে হবে। সূত্রটা একটু লেখো। দেখো সূর্যের চারদিকে, দেখো ভাই, সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তন কালের বর্গ। সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তন কালের বর্গ। সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তন কালের বর্গ এর কক্ষপথের অর্ধ পরাক্ষের, ভাই বানান লিখে দিচ্ছি, পরাক্ষের, যেটা ইংরেজিতে বলে সেমি মেজর এক্সিস। অর্ধ পরাক্ষের ঘনফলের সমানুপাতিক। ঘনফলের সমানুপাতিক। তাহলে সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ এর কক্ষপথের, যেটাকে অপশনে অনেক সময় সেমি মেজর এক্সিস থাকে, ঠিক আছে, সেমি মেজর এক্সিস অর্ধ পরাক্ষের ঘনফলের সমানুপাতিক। এখন আসো ভাই, এখানে এই অর্ধ পরাক্ষ দ্বারা কি বুঝাইছে সেটা একটু ভাইয়া বলি। লেখা হয়েছে, মুছে ফেললাম। হ্যাঁ, জিনিসটা হচ্ছে, এদিকে খেয়াল করো। এটা মনে করো ভাইয়া, এদিকে একটু আগে বলতে এখানে ভাইয়া ইংরেজিটা ইচ্ছা করে লিখছি, বলতে ইংরেজি নামটার মধ্যে একটা শব্দ একটু দেখো কি লিখছে, সেমি মেজর এক্সিস। বলতে আজকের ক্লাসের শুরুতে একবার ভাইয়া এই শব্দটা বলছিলাম, ওইখানে বলছিলাম কি মেজর এক্সিস। তার মানে ভাইয়া এদিকে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের মেজর এক্সিস। তাহলে সেমি মেজর এক্সিস মানে কি? এর অর্ধেক। সেমি মেজর এক্সিস মানে কি? না, এই যে এটা তো তার সেন্টার না ভাইয়া, মানে এই যে এতটুকু হচ্ছে তার সেমি মেজর এক্সিস। সেমি মেজর এক্সিস, বুঝছো? অর্ধ পরাক্ষ মানে পুরাটার অর্ধেক। এখন আসো ভাইয়া, আজকের ক্লাসের শুরুতে বলছি আমরা কেপলার পড়তেছি, এখানে উপবৃত্তাকারের কথা বলা হয়েছে, কিন্তু আমরা যে লেভেলে আছি সেই লেভেল অনুসারে এখন থেকে আবার সব আমরা চিন্তা করবো কি ভাইয়া, বৃত্তাকার। কারণ উপবৃত্তাকার ধরে কনসেপ্ট গুলো আলোচনা করতে গেলে এখানে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন গুলো তোমাদের লেভেল অনুসারে কঠিন হয়ে যায়, তাই আমাদের বইয়ে এই লেভেলে এসে আবার শুরু করছে বৃত্তাকার।
এখন তুমি ভাইরা বলো তো ভাই, যদি বৃত্তাকার হয় ভাই একটু খেয়াল করো, যদি বৃত্তাকার হয় বলতো মেজর এক্সিস আর মাইনর এক্সিস যাই বলো না কেন দুইটা কি হয়ে যাবে, সেম। এবার ভাইরা একটু হেল্প করবা। তাহলে এটা হইলে ধরে নিলাম এবার আমি মেজর এক্সিস, তাহলে এটা হচ্ছে সেন্টার। তাহলে এটা যদি মেজর এক্সিস হয় ভাইয়া একটু প্লিজ, এটা যদি মেজর এক্সিস হয় তাহলে এই ক্ষেত্রে এতটুকু কি সেমি মেজর এক্সিস, তাহলে সেমি মেজর এক্সিসটা কি হয়ে গেল, ব্যাসার্ধ। এবার আসো ভাইয়া, আর বৃত্তাকার যদি হয়, বৃত্তাকার যদি হয় তার উপকেন্দ্র নেই, তার কে আছে, কেন্দ্র। তাহলে সূর্য এখন কোথায় চলে আসছে, কেন্দ্রে, আর পৃথিবী চলে আসছে পরিধিতে। তার মানে বলো তো ভাইয়া সেমি মেজর এক্সিসটা এখানে তাহলে আমরা সহজে মাথায় রাখবো কি বুঝাইছে, সূর্য এবং গ্রহের মধ্যকার দূরত্ব, সূর্য এবং গ্রহের মধ্যকার। তাহলে তোমরা একটু সূত্রে যে অর্ধপরাক্ষ লিখছো এই জায়গায় লিখে রাখো সূর্য ও গ্রহের মধ্যকার দূরত্ব। তাহলে এই জায়গায় আমরা লিখে রাখি সূর্য ও গ্রহের মধ্যকার দূরত্ব। অর্ধপরাক্ষ বলতে আমরা বুঝবো হচ্ছে এখানে গ্রহ ও সূর্যের মধ্যকার দূরত্ব। তাহলে আসো ভাই আমরা যদি একটু আসি, তাহলে ধরি, হ্যাঁ ভাইয়া বুঝুন আরেকবার, হ্যাঁ কোন ক্ষেত্রে এখন, হ্যাঁ এখানে তো সেম হয়ে গেছে যখন আমরা বৃত্তাকার কক্ষপথ চিন্তা করব। আর এক্সিস বল, আচ্ছা এখানে অক্ষ বলতে দূরত্ব বুঝাইছে, তাহলে দূরত্ব তার ডিরেকশন আসবে না, ঠিক আছে। আচ্ছা দেখো ধরি সূর্যের চারদিকে, সূর্যের চারদিকে কোন গ্রহের, কোন একটি গ্রহের, গ্রহের আবর্তনকাল টি এবং সূর্য ও গ্রহের, সূর্য ও ওই গ্রহের মধ্যকার দূরত্ব সমান সমান হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে সুতরাং বলতো কেপলার কি বলছে, কেপলার বলছে আবর্তন কালের বর্গ মানে কি টি স্কয়ার সমানুপাতিক সূর্য ও গ্রহের মধ্যকার দূরত্বের ঘনফলের সমানুপাতিক আর কিউব। তাহলে এই হচ্ছে আমাদের কেপলারের তৃতীয় সূত্রটা, টি স্কয়ার সমানুপাতিক হচ্ছে আর কিউব। এখন ভাইয়া স্টুডেন্টরা এই সূত্রটা এতবার পড়ে এটা এমনিই পারে যে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব কেপলারের তৃতীয় সূত্র, কিন্তু এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা আসছে ভাই তারা যদি জিজ্ঞেস করতো নিচে কোনটি কেপলারের তৃতীয় সূত্র, সবাই পারতো টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, কিন্তু তারা এটা জিজ্ঞেস করে নাই। তারা বলছে, কথাটা শোনো, তারা কি বলছে, বলছে কোন একটি গ্রহের চারদিকে একটি উপবৃত্তের আবর্তনকাল টি। খেয়াল করো কি বলছে, কোন একটি গ্রহের চারদিকে একটা উপবৃত্তের আবর্তনকাল টি, টি নিচের কোন রাশিটির সমানুপাতিক, টি নিচের কোন রাশিটির সমানুপাতিক। খেয়াল করো অপশনে কি ছিল, বলতে স্কোয়ারটা ওইদিকে পাঠায় দাও, আর টু দি পাওয়ার কত হয়, অপশনে জাস্ট একটু ছিল। এখন খেয়াল করো চীনা প্রশ্নটা একটু অচেনা হয়ে চলে আসছে, অনেক স্টুডেন্টই পারে না কিন্তু, কারণ যদি জিজ্ঞেস করতো কেপলারের তৃতীয় সূত্র কোনটা সবাই পারতো টি স্কয়ার সমানুপাতিক আর কি। ওই যে গ্রহ উপগ্রহ বলে প্রথমে তোমার একটু মাথার মধ্যে একটু দিছে যে কোন একটা গ্রহের চারদিকে একটা উপগ্রহের আবর্তনকাল টি, বলছে টি নিচের কোন রাশির সমানুপাতিক। তাহলে অপশনে ছিল আর টু দি পাওয়ার 3/2। বুঝছি ভাই, তাহলে এটা পাশে একটু লিখে রাখো ঢাকা ইউনিভার্সিটি। দেখো কিচি বা চাপা থেকে প্রশ্ন করে একটু বুঝে পড়তে হবে, কারণ ওইখানে এত অল্প সময় থাকে, অনেক সময় সহজ কোশ্চেনও ধরা যায় না। আচ্ছা একটা ছবি আঁকি আমরা, বুঝলাম হ্যাঁ ভাই। আচ্ছা আসো আমরা দুইটা কক্ষপথ আঁকি, তোমরা ছোট করে আঁকো। আর এখানে মনে করলাম আমাদের সূর্য আছে, ঠিক আছে, এটা হচ্ছে সান, এখানে সূর্য আছে। তাহলে এখানে দুইটা গ্রহের দুইটা কক্ষপথ দেখাইলাম, আমাদের লাস্ট এটাই ভাই ছোট্ট একটা সূত্র প্রমাণ করে। তাহলে আমরা এখানে সূর্যের চারপাশে দুইটা কক্ষপথ ভাইয়া দেখাইলাম, এদিকে। তাহলে সূর্যের চারপাশে ভাই দুইটা কক্ষপথ দেখাইলাম, এইখানে একটা গ্রহ আছে মনে করলাম, ঠিক আছে, এখানে একটা গ্রহ আছে, আর এখানে আরেকটা গ্রহ দেখালাম ভাইয়া, এখানে আরেকটা গ্রহ দেখালাম।
তাহলে এই গ্রহটার সূর্য থেকে যে দূরত্ব এটা ভাইয়া ধরে নিলাম R1। আর এই গ্রহের আমরা আগামী ক্লাসে দেখবা এই রিলেটেড অনেকগুলা ম্যাথ আছে ভাইয়া, যে প্র্যাকটিস শিটটা তোমাদের জন্য বানাইছি, এই ছবিটা বুঝে নাও তাহলে ওইটা দেখবা যে সহজে পারবা। এই দূরত্বটাকে ভাইয়া দেখালাম R2। তো প্রথম গ্রহটার যে আবর্তন কাল তাকে ভাইয়া ধরলাম T1, প্রথম গ্রহের আবর্তন কাল। আর দ্বিতীয় গ্রহের যে আবর্তন কাল সেটাকে ভাইয়া ধরলাম হচ্ছে T2। তাহলে আমরা সূর্যের চারদিকে দুইটা গ্রহের আমরা আবর্তন কাল দেখালাম। একটা গ্রহ R1 ডিস্টেন্সে থেকে সূর্যকে আবর্তন করতেছে, তার আবর্তন কালটা হচ্ছে T1। আর আরেকটা গ্রহ হচ্ছে R2 ডিস্টেন্সে থেকে তোমার সূর্যকে আবর্তন করতেছে, তার আবর্তন কাল দেখালাম ভাইয়া T2। তাহলে দেখো প্রথম গ্রহের আবর্তন কাল, প্রথম গ্রহের আবর্তন কাল T1 স্কয়ার সমান সমান, পাশে একটু ভাই লিখতেছি দেখো, তো আমরা তো মাত্রই প্রমাণ করছি টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, কেপলার 3 নাম্বার সূত্রটা ছিল। তাহলে আমরা সমানুপাতিক উঠাইলে টি স্কয়ার ইকুয়াল কে ইন্টু কত আসবে আর কিউব, তাই না ভাই? একটা ধ্রুবক আসবে। তাহলে এইখান থেকে ইকুয়েশনটা লিখতেছি T1 স্কয়ার সমান সমান কে R1 তারপর হচ্ছে কিউব, এটা 1 নাম্বার ইকুয়েশনটা। আর দ্বিতীয় গ্রহের আবর্তনকাল, দ্বিতীয় গ্রহের ওই হইলো আর কি, দ্বিতীয় গ্রহের আবর্তনকাল, আবর্তনকাল দ্বিতীয় গ্রহের জন্য আবর্তনকালের ইকুয়েশনটা যদি আমরা লিখি T2 স্কয়ার ইকুয়াল হচ্ছে কে R2 তারপর হচ্ছে কিউব। এই মেসেঞ্জার বন্ধ করো, বান্ধবীরা বলে একটু পরে মেসেজ দিতে। তাহলে আমরা 2 কে 1 দ্বারা ভাগ করে দাও, 2 কে 1 দ্বারা ভাগ করে দিই, তাহলে আসবে T2 স্কয়ার বাই T1 স্কয়ার সমান সমান কে R2 কিউব ডিভাইডেড বাই কে R1 কিউব। তাহলে এখানে আসবে T2 বাই T1 তার হোল স্কয়ার R2 বাই R1 তারপর হচ্ছে কিউব। হ্যাঁ হ্যাঁ লিখতে পারবো, অবশ্যই পারবা। বাইজাস কক্ষপথ আঁকা দেখাইছি তো ওই জন্য দেখাইলাম আর কি, দুইটা আলাদা করে বের করে। আমরা তো ফাইনালি ওইটা মুখস্থ রাখবো, আমরা তার এগুলো অ্যাপ্লাই করবো না। তাহলে T2 বাই T1 হোল স্কয়ার সমান হচ্ছে R2 বাই R1 কিউব। এই রিলেশনটা ব্যবহার করে ভাই পৃথিবীর যে আবর্তনকাল এটা তো আমাদের মুখস্থ 365। এবার বলো তো ভাইয়া, তোমাকে তারা বলবে সূর্যের আবর্তনকাল কত, মানে সূর্য 1 বছর হইতে কত লাগবে, তোমাকে বলে মঙ্গলে 1 বছর হইতে কত লাগে, তাহলে পৃথিবীরটা তো তোমার মুখস্থ, তাহলে এখানে মান বসায় ওই গ্রহ 1 বছর হইতে কত লাগবে আমরা এই সূত্র দিয়ে বের করে নিয়ে আসতে পারবো, বুঝছো? তাহলে T2 বাই T1 হোল স্কয়ার R2 বাই R1 কিউব। লেখো আজকের লাস্ট থিওরি, ক্লাসেরও লাস্ট, নিউটনের সূত্রতে কেপলারের সূত্র প্রমাণ। লেখো নিউটনের সূত্র হতে কেপলারের সূত্র প্রমাণ। তো তোমরা যখন সামনে আরো আগাবা দেখবে এইরকম জিনিসগুলো আসবে, যেমন এখানে আসছে নিউটন থেকে কেপলার আনো। আমরা যখন স্থির তড়িৎ পড়বো ওইখানে দুজন বিজ্ঞানী, খুব মহাবিজ্ঞানী, একজন হচ্ছে কুলম যার নাম তোমরা 9 10-এ পড়ছো, আরেকজন এখন আসবে হচ্ছে গাউস। তো তোমার এখানে বলবে গাউসের সূত্র থেকে কুলম্বে যাও, কুলম থেকে গাউসে যাও। তারপর যখন আলো পড়বো ওইখানে আসবে স্নেল যার নাম আগে শুনছো, আর স্নেলের সাথে এখন চলে আসবে ব্রুস্টার, বলবে ব্রুস্টার থেকে স্নেলে যাও, স্নেল থেকে ব্রুস্টারে যাও। বলতে পারবা এই জিনিসগুলা যাইয়া তোমার লাভটা কি, মানে তোমার কি শিখানো যায়, মানে তুমি নিউটন থেকে কেপলারে গেলা বা কেপলার, দুইটাই মানে হচ্ছে সঠিক, এটা ক্রস ম্যাচিং বলে আর কি। অর্থাৎ তুমি যদি নিউটন থেকে কেপলারে যাইতে পারো, নিউটনও তো গ্রহ উপগ্রহ নিয়ে সূত্র দিছে, কেপলার ওইটা নিয়ে দিছে, দুইজন দুইটা ভিন্ন ভাবে দিছে, তাইলে ওর সূত্র থেকে যদি ওরটা যাইতে পারে, আবার ওরটা থেকে যদি ওরটা আসতে পারে, তার মানে দুইটাই কারেক্ট, ক্রস ম্যাচিং করা এটাকে, বুঝবে? ওই কারণে কুলম থেকে গাউস যাইতে বলে, গাউস থেকে কুলম যাইতে বলে, স্নেল থেকে ব্রুস্টার যাইতে বলে, ব্রুস্টার থেকে স্নেলে আসতে পারে। যদি এগুলা না হইতো ভাইয়া, যদি একটা বিশেষ কেজে এগুলা সত্য হইতো, তার মানে তো এগুলা সার্বজনীন সূত্র হইতো না, বুঝছি ভাই? তো এইটাই হচ্ছে আমাদের নিউটনের সূত্রতে কেপলারের সূত্র। ওই যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, আলোর প্রতিসরণ সাইন আই বাই সাইন আর ইকুয়াল হচ্ছে ইটা বা মিউ দিয়ে পড়ছিল আর কি। আসো ভাই শেষ, ছোট্ট থিওরি এটা। আমরা যখন অনার্স সেকেন্ড ইয়ারে ছিলাম ফিজিক্সে,
তো ওইখানেও আমাদের পরীক্ষায় এই প্রমাণটা আসছিল যে হচ্ছে নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র প্রমাণ করো, মানে আমরা সেকেন্ড ইয়ারে আবার এগুলা পড়ছিলাম। তো যাই হোক, আসো। তো আমরা মনে করলাম এইখানে হচ্ছে একটা গ্রহ আছে ভাই, দেখো ছোট্ট প্রমাণ, গ্রহের ভর হচ্ছে এম। এখানে হচ্ছে আমাদের সূর্য আছে, সূর্যের ভর হচ্ছে ক্যাপিটাল এম। এদের মাঝখানের যে ডিস্টেন্সটা ভাই ধরলাম ক্যাপিটাল আর বা স্মল আর, তোমার ইচ্ছা মতো একটা কিছু ধরলাম। তাহলে এটা হচ্ছে সূর্য। একটা জিনিস খেয়াল করছো কিনা ভাইয়া, ওই যে ভাইয়া বললাম আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য সকল কিছু এখন কি ধরা হচ্ছে, বৃত্তাকার। খালি এমসিকিউতে যদি আসে যে কক্ষপথ কেমন, তখনই মাথা রাখবো উপবৃত্তাকার, আর সকল ক্ষেত্রে কি বৃত্তাকার। আচ্ছা, তাহলে এই দুইজনের মধ্যে তোমরা যারা নিউটনিয়ান বলবিদ্যা পড়ছো, দেখো আসলে ওই অধ্যায় না পড়ে এই অধ্যায়গুলো আসা একটু কষ্ট। তো নিউটনিয়ান বলবিদ্যায় বলা হচ্ছে কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে চায় অবশ্যই একটা কেন্দ্রমুখী বল থাকতে হয়। তাহলে এখানে যেহেতু গ্রহটা সূর্যকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে এখানে একটা কেন্দ্রমুখী বল আছে, আর সেই কেন্দ্রমুখী বলের যোগানটা দেয় হচ্ছে মহাকর্ষ বল। তাহলে এই দিক বরাবর দেখায় দাও এফ জি, মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে লেখা হচ্ছে সূর্য, লেখা এখান থেকে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল সমান সমান হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল ব্র্যাকেটে লিখলাম ভাইয়া এফ জি, মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তো ভাইয়া মহাকর্ষ বলের যে সূত্রটা আছে তোমরা সবাই পারো এটা। কেন্দ্রমুখী বলের ইকুয়েশনটা অনেকে না জানতে পারো। কেন্দ্রমুখী বলের ইকুয়েশনটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এখানে যে আরটা আছে, এই আরটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ বা বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ। কত ধরছি আমরা? আর। তাহলে আমরা লিখলাম হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল আর। অর্থাৎ এই জায়গায় ভাইয়া দেখাই দিলাম, আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের বেগ ভি। তাহলে এম ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর। আর মহাকর্ষ বল এটা আমরা জানি জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই কত ভাইয়া? আর স্কোয়ার। গ্র্যাভিটেশনাল ফোর্স জিএমএম বাই আর স্কোয়ার। এই মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টা ভাইয়া তোমাকে চোখে আঙ্গুল দিয়ে একটা জিনিস দেখায় দিবে যে এই মহাবিশ্বে তুমি থাকো না থাকো কোনো তফাৎ নাই। প্রত্যেকটা ইকুয়েশনে দেখবা তোমার ভর থাকলেও কিছু হয় না, না থাকলেও কিছু হয় না। তার মানে এই যে এত বাহাদুরি এত কিছু দেখায়, কিচ্ছু নাই। এই মহাবিশ্বে তুমি থাকো না থাকো কোনো কাজ নাই। প্রত্যেকটা ইকুয়েশনে দেখবা তোমার ভরটা, পৃথিবীর ভরটা কাটা চলে যাচ্ছে। অর্থাৎ মহাকর্ষের যে সূত্রগুলো এর উপর তোমার কোনো ইফেক্টই নাই। তাহলে ভাই এখান থেকে কাটাকাটি করার পরে আমরা পাইলাম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা বলতো একটা আর একটা কাটা যাবে না ভাই? এদিকে এইদিকে বলতে একটা আর একটা আর কাটা গেছে। তাহলে এখানে থাকে হচ্ছে ভি স্কোয়ার সমান সমান জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। আচ্ছা সরি। আর এবার ভাইয়া তোমরা গতি অধ্যায় ভাইয়া এটা পড়াইছি, রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে একটা রিলেশন ভি ইকুয়াল আর ওমেগা। তাহলে এই ভিটাকে ভাইয়া ভাঙাচ্ছি, আর ওমেগা তার স্কোয়ার সমান হচ্ছে জিএম বাই ক্যাপিটাল আর। আসো আচ্ছা, তাহলে এইখানে আমরা পাচ্ছি আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সমান সমান হচ্ছে জি ক্যাপিটাল এম বাই আর। বলতো ভাইয়া তোমরা এটাও জানো ওমেগা এটা মানে 2 পাই বাই ক্যাপিটাল টি। তাহলে ওমেগার জায়গায় এই মানটা বসায় দাও, আর এই আরটাকে এদিকে গুণ দিয়ে দিচ্ছি। তাহলে আর কিউব সমান সমান হচ্ছে 2 পাই ক্যাপিটাল টি স্কোয়ার সমান হচ্ছে জিএম। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা আর কিউব ডট 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টি স্কোয়ার সমান হচ্ছে জিএম। তো আমরা টি স্কোয়ারের মানটা বের করো ভাই। তাহলে টি স্কোয়ার সমান সমান আসবে 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জিএম ইন্টু হচ্ছে আর কিউব। এবার তুমি খেয়াল করো, বলতে এইখানে যে রাশিগুলো আছে সবগুলাই ধ্রুবক, তাই না? এখানে যে রাশিগুলো আছে সবগুলাই হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং টি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে আর কিউব। তাহলে কেপলারের তৃতীয় এই যে ওমেগার মান হচ্ছে এটা। গতি অধ্যায় লাস্টের দিকে দেখবা পড়াইছি, ঘূর্ণন গতির ক্ষেত্রে ওমেগার মান হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি। তো ঠিক আছে, আজকে অনেক বেশি পড়ানো হয়ে গেছে, বাকিটা বাসায়।